আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। রাষ্ট্র মেরামতে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে চূড়ান্ত হবে জুলাই বিপ্লবের সনদ। আমরা আশা করছি সব দল এই চ্যাপ্টারে সাইন অন করবে। জি অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস। সাজা দেয়া হয় রাজনৈতিক প্রতিহিংসায়, দাবি দুদকের। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনা কন্যার নিয়োগের অনিয়ম খুঁজছে দুদক। এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগ চাইলেন লন্ডন বিএনপি নেতারা। পাঠ্য বই আদিবাসী গ্রাফিতি বাতিল ইস্যুতে এনসিটিভির সামনে রণক্ষেত্র। জাতিগত বিভাজন জিয়ে রাখার অপচেষ্টা, বললেন হাসনাত। শিল্পে গ্যাসের দাম বৃদ্ধি উদ্যোক্তাদের জন্য মরার উপর খাড়ার ঘা, বলছেন ব্যবসায়ী নেতারা। উপদেষ্টাদের বক্তব্যের কড়া সমালোচনা। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি। রবিবার প্রথম দফায় বন্দীদের মুক্তির মাধ্যমে চুক্তিটি কার্যকরের সম্ভাবনা। সৌম্য সরকারের ফিট হতে আরো 1 সপ্তাহ সময় লাগবে। ঝুঁকি এড়াতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রেস ইউনিটের প্রতি আলাদা দৃষ্টি বিসিবির। Rainbow Paints, the color of joy. নিউজ 24 সংবাদের সাথে আমি সারা মেহজাবিন, দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে, আর জাতীয় সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। পুলিশকে জনবান্ধব করতে আলাদা পুলিশ কমিশন গঠন করতে হবে। দুদক কার্যকরে প্রতিষ্ঠা করতে হবে ন্যায়পাল। সরকারের কাছে দেয়া 4 সংস্কার কমিশনের সুপারিশে আছে রাষ্ট্র সংস্কারের এমন নানা প্রস্তাবনা, যেখানে হ্যাঁ ভোটের পাশাপাশি না ভোটের বিধান রাখা হয়েছে। বন্ধ করার কথা বলা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক ও পুলিশ সংস্কার কমিশনের দেয়া সুপারিশের অংশ বিশেষ জানাচ্ছেন সজল দাস। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টার কাছে 4 কমিশনের সংস্কার প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধানরা। এ সময় প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন তারা। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধানের 70 অনুচ্ছেদে সংশোধন সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারে 150টি সুপারিশ দিয়েছে কমিশন, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, নির্দলীয় রাষ্ট্রপতি, না ভোটের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। দুদক সংস্কারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ন্যায়পাল প্রতিষ্ঠা করার পাশাপাশি সুপারিশ করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ না দেয়ার। রাজনৈতিক দলের আয় ব্যয়ের হিসাব ও প্রতিটি ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতের কথা আছে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে। পুরো প্রতিষ্ঠানে একদিক থেকে আমরা বলছি তাদের ইনসেন্টিভ বা প্রণোদনা থাকতে হবে সর্বোচ্চ মানের, আবার একইভাবে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, জবাবদিহিতার মানদণ্ড নিশ্চিত করতে হবে। এছাড়া পুলিশ বাহিনীকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে আলাদা কমিশন গঠন ও পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতি সহ নানা বিষয়ে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করা, যাতে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে। গেল বছর 3রা অক্টোবর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও জনপ্রশাসন সংস্কারে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। আর সংবিধান সংস্কার কমিশন গঠিত হয় 6 অক্টোবর। কর্মকর্তারা সজল দাস, নিউজ 24, ঢাকা। গত 3টি নির্বাচন। সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তি হল জুলাই গণঅভ্যুত্থানের চেতনা।
এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে তিনি মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে গঠন হবে জুলাই আন্দোলনের সনদ। নির্বাচন কিংবা অন্য কোনো কিছুতেই এ সনদ থেকে বিচ্যুত হওয়া যাবে না। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সরকার গঠনের পরপরই 6 সংস্কার কমিশন গঠন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে গঠন করা হয় আরও 5টি। এর মধ্যে সংবিধান, নির্বাচন, দুর্নীতি দমন এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধানরা নিজ নিজ কমিশনের রিপোর্ট হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার কাছে। সংস্কার প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সংস্কারে তা বাস্তবায়নের প্রতিফলন থাকতে হবে। গণঅভ্যুত্থানের যে সুরটা, সেই সুরটা যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, কারণ সেখান থেকে আমাদের উৎপত্তি। আমাদের পুরো জাস্টিফিকেশন হচ্ছে আমরা ওইটার একটা অংশ। ওই অংশটাকে যেন আমরা ভুলে না যাই, যে এটা প্রতিষ্ঠিত করি এবং যে জাতির আকাঙ্ক্ষা। 25 আগস্ট যেটা হয়েছে সেটা সমগ্র জাতির আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে। সেই আকাঙ্ক্ষাকে যেন আমরা ধরে রাখতে পারি, এমন ভাবে ধরে রাখতে পারি যেন এটা ক্রমাগতভাবে প্রতিষ্ঠিত করার কাজে সবাই এগিয়ে আসতে পারে, কারণ এটার সঙ্গে কারো দ্বন্দ্ব নেই। এটাতে আমরা একমত ছিলাম, এখন একমত আছি। প্রতিবেদন হস্তান্তরকে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতকের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার থেকে যাবে। এই চার্টার থেকে যাবে ঐতিহাসিক অংশ হিসেবে, কারণ জাতীয় কমিটমেন্ট, এটা কোনো দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশি বাঙালি জাতি একটা সনদ। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার হয়, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। এ সময় প্রধান উপদেষ্টা জানান, জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় ভবিষ্যতে আরও একটি কমিশন গঠন করার পরিকল্পনা করছে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফেব্রুয়ারিতেই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বলেন, এরপরই আসবে নির্বাচনী রোডম্যাপ। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ করা সম্ভব হবে। নির্বাচন আর সংস্কার ইস্যুতেই যেন আবর্তিত হচ্ছে দেশের সামগ্রিক রাজনীতি। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের কাছ থেকে নানা রকমের মতামত আসছে, কিন্তু সরকারের পক্ষ থেকে ভোটের দিনক্ষণ জানিয়ে ঘোষণা করা হয়নি চূড়ান্ত রোডম্যাপ। অন্তর্বর্তী সরকার বলছে, সংস্কার কমিশনের সুপারিশ পাওয়ার পর আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। এরপর আসবে নির্বাচনী রোডম্যাপ। প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছেন, এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেনসাসের কমিশন, যেটাতে উনি নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে। আমার ধারণা যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই আনুষ্ঠানিকভাবে হয়তো আলোচনাটা শুরু করা যাবে। সরকারের কাছে প্রতিবেদন জমা পড়ার পর বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টারা। আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আলোচনার ভিত্তিতেই কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে যাবে সরকার। তাই বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার উপর। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করবো এবং বাস্তবায়নের চেষ্টা করব। ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দিবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে যে কোন সংস্কারগুলোর টপ প্রায়োরিটি দিতে হবে। জুলাই গণহত্যার বিচার নিয়ে আইন উপদেষ্টা বলেন, মার্চ থেকে শুনানি শুরু হবে। নির্বাচনের আগে ট্রায়াল কোর্টেই বিচার হবে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, 6টি কমিশনেরই পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 31 জানুয়ারির মধ্যেই প্রকাশ করা হবে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি। আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে, এটা দেখতে পারবেন। ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো।
সংস্কার কমিশনের দেয়া সুপারিশগুলো অনলাইনে পড়ার সুযোগ পাবে সাধারণ মানুষ। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দেবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানান স্বয়ং দুদকের আইনজীবী। রায়ের পর্যবেক্ষণে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মামলাটি পরিচালিত হয় বলে উল্লেখ করেছেন সর্বোচ্চ আদালত। এতিমের অর্থ আত্মসাতের অভিযোগে কারাদণ্ডের 7 বছর পর দেশের সর্বোচ্চ আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান সহ 6 জন। কিন্তু এর মাঝেই সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন থেকে হারিয়ে গেছে রাজনৈতিক ক্যারিয়ারের দীর্ঘ সময়। 2 বছরেরও বেশি সময় কাটাতে হয়েছে কারাগারে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে আপিল শুনানি নিয়ে বিএনপি চেয়ারপারসন ও তার পুত্র তারেক রহমান সহ এই মামলার সকল আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আদালত। যে দুইটা জাজমেন্ট হয়েছিল 5 বছর এবং 10 বছর, সেটা বাতিল। ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল, এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব, উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট নট গিলটি প্রমাণিত হলো। যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না, সেই মামলা 5 বছর থেকে 10 বছর করেছে। অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না। ফ্যাসিস্ট সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো। এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি দুদক আইনজীবীর। উনি কিন্তু কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। রায়ের পর্যবেক্ষণে এই মামলার কার্যক্রম উদ্দেশ্য প্রণোদিত ও প্রতিহিংসা থেকে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী, তাদের সমাজের যে সম্মান হানি ঘটেছিল তার একটা চির সমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেন। পরে সেই সাজা 5 থেকে 10 বছর করে দেন হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতার প্রভাব খাটিয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগের ব্যবস্থা করেন শেখ হাসিনা। এমন অভিযোগে প্রাথমিক সত্যতা মেলায় এই নিয়োগ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। এছাড়া ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার চাচা তারিক সিদ্দিক সহ 4 জনের অবৈধ সম্পদের খোঁজে সংস্থাটি। এদিন টেলিকম ব্যবসার আড়ালে প্রায় 6 কোটি মার্কিন ডলার পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক পরিবারের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক। কিন্তু 2024 সালের ফেব্রুয়ারিতে পুতুলের এই পদে দায়িত্ব পাওয়ার পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের তথ্য উঠে আসে দুদকের অনুসন্ধানে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের নিয়োগ নিয়ে বিস্তর অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। গোয়েন্দা তথ্য অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয় এই বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি ব্রিটিশ মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের অবৈধ সম্পদের ফিরিস্তি খুঁজতে মাঠে নামছে দুদক। একই সাথে তার চাচা তারিক সিদ্দিক সহ মোট 4 জনের সম্পদের হিসাব মিলিয়ে দেখতে চায় সংস্থাটি। তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ
মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন টেলিকম ব্যবসার আড়ালে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক পরিবারের 3,32,00,000 মার্কিন ডলার পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। শামীম ওসমান পরিবারের বিরুদ্ধে টেলিকমিউনিকেশনসের 2,51,00,000 মার্কিন ডলার পাচারের অভিযোগে আরও এক মামলা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য, মানি লন্ডারিং প্রতিরোধ 2012-এর 2 ধারা লঙ্ঘন পূর্বক আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 234 কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। বিদেশে অর্থ পাচার সহ নানা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের সম্পদের খোঁজেও মাঠে নেমেছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। শুধু মন্ত্রিত্ব নয়, টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ পার্লামেন্টের সদস্য পদও বাতিল করা উচিত বলে মনে করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘোষণার পর এমন মন্তব্য করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। টাকা তারা লুট করে দেশের বাইরে নিয়ে আসছে এবং টিউলিপের বিষয়টা যেহেতু সে ব্রিটিশ এমপি, সে যদি মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইজ নট গুড ইনাফ। তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাবো। জুলাই আগস্ট আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা বাড়াবাড়ি করেছেন, গুলি করেছেন, তাদের সবাইকে ধরা হচ্ছে, তদন্ত করে আরও ধরা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শনে যান তিনি। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর, যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। সমাবেশ সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. আমন্ত্রণ একবার নিউজ 24 সংবাদে। পাঠ্যবই প্রচ্ছদে আদিবাসীর গ্রাফিতি বাতিল ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এনসিটিভি প্রাঙ্গণ। এতে 11 আদিবাসী শিক্ষার্থী আহত হয়েছেন, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তারা। এদিকে গত 1 যুগ ধরে যেভাবে নির্যাতন করা হতো এনসিটিভির সামনে তারই মহড়া দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা এই চিত্রকর্ম নিয়েই এই বিতর্কের সূত্রপাত। গত 12 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্টুডেন্ট ফর সভরেন্টি ব্যানারে এনটিসিবি ঘেরাও করার পর রাতে বইটির অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এরপরেই শুরু হয় বিতর্ক। পাঠ্যপুস্তক থেকে এই চিত্রকর্ম বহালের দাবিতে বুধবার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। এরপর এনটিসিবির অভিমুখে যাত্রা শুরু করে। এই রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমরা অঙ্গাম কিভাবে জড়িত, আমরা দেশের মানুষ। আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা দেখেছেন, তাদের বক্তব্য শুনেছেন, তারা কেমন উগ্রবাদী তারা। একই সময় আদিবাসী লেখা গ্রাফিতি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখার জন্য পাল্টা কর্মসূচির অংশ হিসেবে এনটিসিবি ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টির শিক্ষার্থীরা। আমাদের দাবিটা হচ্ছে আদিবাসী শব্দটা পাঠ্যপুস্তক থেকে বাতিল করতে হবে। এই দেশটা আমাদের, তাদের নয়। তারা পার্বত্য অঞ্চলে পৃথক আইন দাবি করতে পারবে না। এই দেশের বই পুস্তক থেকে আদিবাসী শব্দকে বাদ দিয়ে দিতে হবে, উড়ে দিতে হবে।
দুপক্ষই মুখোমুখি অবস্থানে চলে এলে মানব ব্যারিকেড দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে সেই ব্যারিকেড ভেঙে দুপুর 1টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে উভয় পক্ষেরই 10 জন আহত হন। উপজাতি সন্ত্রাসীরা তারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে যেভাবে বাঙালিদেরকে শহীদ করে সাধারণ মানুষের উপর হামলা চালায়, ঠিক ওই একই কায়দায়, সন্ত্রাসী কায়দায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তারা এসিবির সামনে হামলা করেছে। এই হামলার বিচারের দাবিতে এনটিসিবির সামনের সড়কে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভারেন্টি। এনটিসিবির সামনে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই হামলার ঘটনাকে পুরনো ফেসিবাদ ফেরানোর মহড়া বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে। এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এই বিচার দৃশ্যমান হতে হবে। আজকে আমার কাছে ছবি আছে, ভিডিও ডকুমেন্টস আছে, তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, ফৌজদারি অপরাধ করেছে, তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? যারা এই বিভেদকে পুঁজি করে, যারা হচ্ছে দেশ বিভাগের, ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন, তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। গত 1 যুগ ধরে যেভাবে নির্যাতন করা হতো এনটিসিবির সামনে তারই মহড়া দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার জন্য জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি জরুরি। এ বিষয়ে সরকারের কোনো প্রকার কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনের নেতারা। তারা বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না করা সরকারের ব্যর্থতা। আরও কালক্ষেপণ হলে দ্রুতই দুর্বার আন্দোলন গড়ে তোলার কথাও বলেন তারা। এছাড়া রাজনৈতিক দলগুলোকে সব মতানৈক্য ভুলে দেশের প্রশ্নে এক হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় আজ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের সভায় জুলাই ঘোষণাপত্র নিয়ে সুস্পষ্ট ঘোষণার প্রত্যাশা করেন সংগঠন দুটির নেতারা। 15 দিনের প্রোক্লেমেশন ইস্যুতে সরকারের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেনি। আমরা সরকারের এই অনীহা ও ধীরগতির তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রোক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। কালকে সকল দল আসবে, একসাথে বসবে, ওনাদের মধ্যে ডিসকাশন হবে। প্রোক্লেমেশনের বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেছে যেটা ঘোষণা করা প্রয়োজন। তবে সেটার টপিক বা শব্দ চয়ন, সেটা নিয়ে আমরা কালকে বিস্তর আলোচনা করব। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণে অংশ নিয়েছেন আন্দোলনকারী সহ আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে বুধবার সকাল থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ চলে সন্ধ্যা পর্যন্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদার এই কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমের সাথে কথাও বলেন। দ্রুত বিচার অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে অপরাধের সাথে জড়িতদের আইনের মুখোমুখি করে শাস্তির আওতায় আনা হবে বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের পাবলিক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদার। আমরা যারা প্রসিকিউটর আছি এবং তদন্তকারী কর্মকর্তা যারা আছি, তারা সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে যেসব জায়গাগুলোতে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেখানে পর্যায়ক্রমে যাচ্ছি। যারা নিহত হয়েছেন সেই ভিকটিমদের ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা আলোচনা করে তাদের মাধ্যমে অভিযোগ দায়ের এবং সাক্ষ্য প্রমাণাদি কিভাবে সংগ্রহ করা যায় সেই বিষয়ে আমরা আমাদের প্রচেষ্টা চালাচ্ছি। সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক হোঁচট খাবে এমনটা মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আসন্ন চীন সফর নিয়ে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, চীন সফরে আলোচনা হবে তিস্তা চুক্তি নবায়ন এবং দেশটির সব ধরনের ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো প্রসঙ্গেও।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে 21 জানুয়ারি 3 দিনের সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অর্থনীতি নিয়ে আলোচনা প্রাধান্য পাবে এই সফরে বলে জানান উপদেষ্টা। অর্থনৈতিক চাপ কমাতে সব ধরনের ঋণ পরিশোধের সময়সীমা 30 বছর পর্যন্ত বাড়ানোর উপর জোর দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। সফরে তিস্তা সমঝোতা চুক্তি নবায়নে দেশের স্বার্থ রক্ষা করা এবং রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহায়তাও চাইবে বাংলাদেশ। গাইডিং যে এমওইউটা সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করব। রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা নিজেরাই আলাপ আলোচনা করবো এবং আমরা চাইবো যে চীন আমাদেরকে সহায়তা করুক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। ভারত, চীন এবং বাকি যুক্তরাষ্ট্র, তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। সীমান্তে ভারতের কাঁটাতার নির্মাণ বিষয়ে উপদেষ্টা বলেন, বর্ডার ইস্যু সমাধান একদিনে সম্ভব না। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে সৈন্যরেখায় কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে উত্তেজনা থামছেই না। এরই মধ্যে বিজেপির বাধা উপেক্ষা করে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে কাঁটাতারে বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে তারা। এদিকে আজ বেনাপোলে দিনব্যাপী বৈঠক করেছে বিজেপি বিএসএফ। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে থমথমে অবস্থা। অস্ত্র হাতে কড়া পাহারায় দুই দেশের সীমান্ত প্রহরীরা। তাদের মনোবলকে আরও বেগবান করতে যোগ দিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে উত্তেজনা থামছেই না। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার সকালে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের কাঁটাতারে খালি বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট জ্বালিয়ে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বিএসএফ। কড়া সতর্কতায় বিজিবির নওজওয়ানরাও। প্রত্যেকদিন ওদের প্রায় 150 সৈন্য আসে বর্ডারে ঘুরে, অস্ত্রধারী বিএসএফ। চৌপাকে বিএসএফ চলাফেরা করতেছে, থানা আসতেছে ওদের। এখন আজকে বোতল সিস্টেম করতেছে। আমাদের বিজিবি রাও আছে এখানে। ভয়ভীতি করিয়ে কাজ করতেছি বর্ডারের কাছাকাছি। তবে বিজিবি বলছে এটি নতুন কোনো স্থাপনা নয়, আগের বেড়ার সাথেই বোতল ঝুলিয়েছে বিএসএফ। এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না, প্রিভেন্টিভ মেজার নিয়েছে। এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। এদিকে উত্তেজনা নিরসনে বৈঠক করেছে বিজিবি বিএসএফ। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিজিবির হেডকোয়ার্টারে শ্বাসরুদ্ধকর বৈঠক করেন উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে সীমান্তের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও গণমাধ্যমকে বিস্তারিত কিছু জানায়নি বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্দোলনে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষে ভর্তিতে পোষ্যকোটা বহালের দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এ সময় বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করেন কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু সহ 12 দফা দাবিতে ক্লাস বর্জন করে প্রশাসন ভবনে তালা দিয়েছেন রুয়েট শিক্ষার্থীরা। কোম্পানির কারসাজিতে খুচরা পর্যায়ে এমআরপির চেয়ে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করতে বাধ্য হয় খুচরা দোকানিরা। সরকারের বেঁধে দেওয়া সর্বোচ্চ খুচরা মূল্য বা এমআরপি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। রাজধানীর সিরাপ মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুরো অফ ইকোনমিক্স আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এটা একটা ভীষণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা বাংলাদেশে যে আছে, অন্য কোনো দেশে এরকম আছে কিনা আমরা জানি না। এটা আমরা অবশ্যই পরিবর্তন করব। কক্সবাজার সেন্ট মার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত 2:30টার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রথমে স্থানীয় এবং পর্যটকরা আগুন নেভাতে শুরু করে, পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কক্সবাজার সমুদ্র সৈকতে বিদেশি পর্যটক আসে না কেন? এর কারণ জানতে খুব বেশি মাথা ঘামাতে হয় না। নোংরা আর আবর্জনার ছড়াছড়ি চারদিকে, রাতের বেলায় নেই বিনোদনের কোনো ব্যবস্থা, নিরাপত্তার অভাবও বড় কারণ, সঙ্গে রয়েছে নানান ধরনের উৎপাত। সব মিলিয়ে এখনো পর্যটন বান্ধব হয়ে উঠতে পারেনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ এই সৈকত। নাইমাল জিকোর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজারের সুগন্ধা সৈকত, বালিয়াড়ির ওপর ঝুপড়ি ঘর গড়ে তৈরি হয়েছে মার্কেট। আরেক পাশে মাছের পসরা, পাশেই ফেলা হচ্ছে উচ্ছিষ্ট। কারবারের নিয়ন্ত্রণ রাজনৈতিক নেতাদের হাতে। মাছ ও ঝিনুকের এই মার্কেট পেরিয়ে চোখে পড়ে সৈকতের কিছুটা অংশ, যেখানে পানিতে গা ভাসান পর্যটকেরা। তাদের সঙ্গে ভেসে বেড়ায় ময়লা আবর্জনাও। এখানে দেখা মেলে শত শত ভাসমান শিশু কিশোর ও ফটোগ্রাফারদের। গায়ে হাত দেয়া, ভিক্ষা চাওয়া, মালিশ করে দেয়ার বায়না ধরে বিরক্ত করা হয়। এসব থেকে যেন মুক্তি নেই। দিনভরই চলে হকারদের হাক ডাক। এছাড়াও আছে ছবি তুলে দেওয়ার কথা বলে প্রতারণার অভিনব কৌশল। যেখানে অনেক ব্রকাররা আছে যারা ঝামেলা করতেছে আর কি। ওনাদেরকে বলে যে আমরা ছবি এতগুলো উঠাবো, তো আপনি মনে করেন ওরা 3 ডাবল 4 ডাবল ছবি উঠাই ফেলে। তোমার ছবি একটা উঠেছে, আগে 100টা বানাবো, 100 টাকা দিতে হবে আমাকে। এগুলা যদি পরিষ্কার থাকতো আরো সুন্দর দেখাইতো। আছে সৈকত ব্যবস্থা কমিটি, কিন্তু তাদের কার্যক্রম আছে কতটা? বিদেশি পর্যটক টানতে বিশেষ কি ব্যবস্থা আছে এখানে? 2-3 দিন দেখে যাতে টায়ার্ড না হয়, আমরা বেশি দিন যাতে ধরে রাখতে পারি কক্সবাজারের পর্যটকদেরকে, সেই ব্যবস্থা থাকতে হবে। ফিশ ফ্রাই কার্ড নিবে, ঝিনুকের কার্ড নিবে, দোকান নিবে, এই নিবে, ওদের লুপটাই তাকে মূলত বীজটাকে জুবড়ি পরিণত করা। যারা বিচ ম্যানেজমেন্ট কমিটিতে শুরু থেকে আজ পর্যন্ত যারা আসছে, আমরা সর্বশেষ যাদেরকে দেখেছি, সকলের লক্ষ্য উদ্দেশ্য একটা, বীজটাকে খণ্ড খণ্ড করে নিজেরা বাগবাটোয়ারা করে খাওয়া। বিচ ম্যানেজমেন্ট কমিটির প্রধান জেলা প্রশাসক, তিনি অবশ্য নিয়মিত তৎপরতার দাবি করছেন। হকার ফটোগ্রাফারদের বিরক্তির কারণ বলতে নারাজ তিনি। এগুলো কিন্তু না আমাদের পর্যটকদের সেবার জন্য, এগুলো আপনি জ্বালাতন শব্দটা আসলে কতটুকু হবে। হ্যাঁ, তবে আমরা চাইছি, আমরা উদ্যোগ নিয়েছি যে রেসপন্সিবল ফটোগ্রাফার তৈরি করতে। আমরা ইতিমধ্যে 400 জনকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক জানান, কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে সুবিধা করে দিতে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। বিচ ম্যানেজমেন্ট কমিটি থাকা সত্ত্বেও কার্যত কোনো ভূমিকা না থাকায় সুগন্ধা বিচ এখন পরিণত হয়েছে ময়লার ভাগার, দখলে গেছে ঝুপড়ি দোকানগুলোর। এসব উচ্ছেদের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা গেলে বিদেশি পর্যটকরা আকর্ষিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাইম আলচিকো, নিউজ 24, কক্সবাজার। সহল আরেকটি বিরতির সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমন্ত্রণ আরেকবার। চলতি অর্থ বছরে মাঝপথে শতাধিক পণ্য সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে আরেক দফা বেড়েছে পণ্যের দাম, আর এই ভ্যাটের অতিরিক্ত মূল্যের পুরো চাপ পড়েছে ক্রেতা বিক্রেতাদের উপর। বেশি বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্তরা। এদিকে ভ্যাট না বাড়িয়ে ভ্যাট আদায় বাড়ানোর উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের। প্রতিনিধি পাঠানো তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। বিভিন্ন ফল, রান্নার গ্যাস, ওষুধ, মুঠোফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার, রেস্তোরাঁয় খাবার, বিস্কুট, টিস্যু, ঢেউটিন রং সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়েছে সরকার। গত বৃহস্পতিবার মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন হার ইতিমধ্যে কার্যকর হয়েছে। মাল্টা, আপেল, কমলা, আঙ্গুর সহ সব ধরনের ফলে দাম বেড়েছে কেজিতে 30 থেকে 100 টাকা পর্যন্ত। রেস্তোরাঁর ভ্যাট 5% বাড়িয়ে করা হয়েছে 15%। মিষ্টির দোকানের ভ্যাটও 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। ফলে বিক্রির পরিমাণও কমেছে। অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমাদের যেটা আমরা নিম্নবিত্ত তাদের জন্য ক্রয় করা এটা মানে সাধ্যের বাইরে চলে গেছে আর কি। 20 থেকে 30 টাকা কম বেচতাম, এখন 20 থেকে 30 টাকা বেশি হয়ে গেছে। এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে, কাস্টমার কম। এক পাতা মেট্রোপের আগে 40 টাকা দিয়ে কিন্তু সে তো 50 টাকা দিয়ে এখন কিন্তু অনিয়া পাচ্ছে। বর্ধিত ভ্যাটের পুরো চাপ পড়েছে সাধারণ মানুষের ওপর। এতে নিম্ন মধ্যবিত্ত মানুষের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। নিম্ন আয়ের মানুষের মানে ফল কেনার একদম পুরাটাই মনে করেন এর বাইরে। ভ্যাট সংযুক্ত হয় মধ্যবিত্ত নিম্নবিত্তের চেয়েও খারাপ হয়ে যাবে। সিলিন্ডার গ্যাস ব্যবহার করি বরিশালে, কিন্তু দাম তো বেশি। ভ্যাট না বাড়িয়ে ভ্যাট আদায় বাড়ানোর আহ্বান ব্যবসায়ীদের। আমরা যে হারে ভ্যাটগুলো ছিল, যেখানে রেস্টুরেন্টে ছিল 5%, আমাদের দই মিষ্টিতে ছিল 7.5%, আমরা যদি সেই জায়গাটাতে কর আদায়ের দিকে গুরুত্বটা বেশি দিতাম, তাহলে আমার মনে হয় যে বর্ধিত হারে ভ্যাট বাড়ানোর কোনো প্রয়োজন হতো না। বর্ধিত ভ্যাট আরোপ করা হলে তাহলে এটা পরিপূর্ণ জনগণের উপরে এটার প্রভাব পড়বে। মানুষের জীবনমান সহজ করার লক্ষ্যে ভ্যাট বৃদ্ধি পুনর্বিবেচনা করবে সরকার, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল দখলের চক্রান্তে মেতে উঠেছেন ভূমিদস্যু অনলাইন আক্তার। বুধবার বিকেলে স্কুলের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে আলেম মুফতি মাওলানা ইব্রাহিম অভিযোগ করেন, তাকে অব্যাহত হত্যার হুমকি দিয়ে মালিকানা থেকে সরিয়ে দেওয়ার পায়তারা করছেন ভূমিদস্যু অনলাইন আক্তার। মঙ্গলবার শিক্ষক শিক্ষার্থীদের সামনে ভূমিদস্যু খ্যাত খান আখতারুজ্জামানের গালমন্দ অশালীন আচরণ হত্যা চেষ্টার শামিল বলেও অভিযোগ করেন তিনি। SEMS Global USA এবং the Sub-Council of Textile Industry, China Council for the Promotion of International Trade এর যৌথ আয়োজনে 15 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 4 দিন ব্যাপী শুরু হলো 23তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো 2025 উইন্টার এডিশন। একই সাথে অনুষ্ঠিত হচ্ছে 7ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো 2025। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক টেক্সটাইল এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের অংশগ্রহণে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে এ দুটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার হোসেন, সং ইয়াং, মোহাম্মদ হাতেম সহ আরও অনেকে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 23তম আসরে বাংলাদেশ প্যানোরামা বিভাগে দেখানো হয়েছে রুনা খান অভিনীত চলচ্চিত্র নীলপদ্ম। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটির প্রথম প্রদর্শনী হয়, যেখানে উপস্থিত ছিলেন নীলপদ্ম সিনেমার সকল কলাকুশলী। যৌনকর্মীদের জীবন সংগ্রামের গল্পই তুলে ধরেছেন নির্মাতা তৌফিক ইলাহি। গত বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় নীলপদ্ম। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে আগামী 19 জানুয়ারি। সামগ্রিক উন্নয়নের অগ্রযাত্রায় নিতে আমাদের তাদের মানবাধিকার, তাদের সামাজিক অধিকার, তাদের সামাজিক পরিচিতি, তাদের রিকগনিশন আমাদেরকে দিতে হবে। অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন। এবার অর্থবাণিজ্য সংবাদ। শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন ব্যবসায়ী নেতারা। গ্যাসের দাম বাড়ালে ব্যবসায় প্রভাব পড়বে না, সরকারি উপদেষ্টাদের এমন বক্তব্যের জবাবে কারখানা চালানোর চ্যালেঞ্জ দিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি একে আজাদ। যারা এমন কথা বলেন তাদের সরাসরি ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। বুধবার বিনিয়োগ শীর্ষক এক সেমিনারে চলমান পরিস্থিতিতে দেশে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সংকটে আছে বলেও জানান বক্তারা।
লম্বা সময় ধরে দেশে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগের বেহাল দশা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার তথ্য বলছে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $150 কোটি, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 0.3%। রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ আয়োজিত বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে উদ্যোক্তারা জানান, নীতির ধারাবাহিকতা না থাকায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় না বাংলাদেশে, ফলে বাধাগ্রস্ত হয় বিদেশি বিনিয়োগও। We are always blaming each other যে ভাই ট্যাক্স সিস্টেম ইজ নট কারেক্ট, আমাদের ল অ্যান্ড অর্ডার ইজ নট কারেক্ট, আমাদের যারা পলিসি বানায় তারা হয়তো বিজনেসের রিয়েল চ্যালেঞ্জগুলো জানে না, অথবা জানলেও তারা এটাকে properly address করছে না। Exercise or engagement have to start with the entire execution authority. এত স্টেজে বিভিন্ন ধরনের ট্যাক্স রেট অ্যাপ্লাই হচ্ছে যে এফেক্টিভ ট্যাক্স রেটের কোনো বেসিক একটা স্ট্রাকচার নাই, যেটা হচ্ছে ইনভেস্টমেন্টের প্রথম বাধা। নতুন করে শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে কঠোর সমালোচনা করেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ। সংগঠনটির বর্তমান প্রশাসক ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে জোর দেন। আমি অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। যিনি বলেছেন খুব একটা ইম্প্যাক্ট না, আমার যে ইন্ডাস্ট্রিটা পছন্দ সেটা নিয়ে নেই, চালাক, আমি হেল্প করবো। অস্থিরতাটা অথবা অনিশ্চয়তাটা এইটা দূর করতে হবে, তাদেরকে কমফোর্ট দিতে হবে। সেটা দেশি উদ্যোক্তা হোক, বিদেশের উদ্যোক্তা হোক, সকলের জন্যই, সকলেই এই জিনিসটা চায়। সেমিনারে বিগত দিনের দুর্নীতিকে পাশ কাটিয়ে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা জানান বিডা চেয়ারম্যান। কেঁচো খুঁড়ার খুব একটা পক্ষপাতী না, কারণ কেঁচো খুঁড়তে গেলে আমার ফুল এনার্জি এবং রিসোর্স ওদিকে চলে যাবে। সো আগের রোড শোগুলা থেকে আউটপুট আসে না, এটা তো আপনারা সবাই জানেন, এটা ইজ কোয়াইট ক্লিয়ার। বাট সেটার আউটপুট যদি খালি কয়েকটা মিটিং মিছিল এবং কিছু ছবি টবি তোলা হয় তাহলে সেই সামিট না করলেও চলে। বড় সেমিনারে ইনভেস্টমেন্ট ডিসিশন হয় না, ইনভেস্টমেন্ট ডিসিশন খুবই বাইল্যাটারাল একটা ডিসকাশন। বিডা চেয়ারম্যান জানান, দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে চলতি বছরের এপ্রিলে বড় পরিসরে আয়োজিত হবে আন্তর্জাতিক বিনিয়োগ সামিট। ইনভেস্টররা সমস্যার কথা বলেন নাই, বাংলাদেশ ইতিহাসে এরকম কোনো দিন ছিল না। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাণিজ্য মেলার 15তম দিনে ক্রেতার সমাগম আগের তুলনায় ছিল কম, তবে ক্রেতা উপস্থিতি ছিল আন্তর্জাতিক মানের পণ্যের স্টলগুলোতে। জুতা ব্যাগের চাহিদা সবচেয়ে বেশি বলছেন বিক্রেতারা। বাহারি পণ্যের পসরা বসেছে যেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দেশীয় জিনিসের পাশাপাশি ক্রেতার আকর্ষণ ভিন্ন দেশের তৈরি জুতা, ব্যাগ সহ নান্দনিক সব রকমারি পণ্যে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ রয়েছে 362টি স্টল ও প্যাভিলিয়ন, যার মধ্যে সবচেয়ে বেশি ক্রেতা উপস্থিতি ভারতীয় জুতা এবং ব্যাগের দোকানগুলোতে। ভিন্ন দেশের এসব পণ্যের তাই রমরমা ব্যবসা। फुटवेयर बेच रही हैं तो ये सेल अच्छा हो रहा है, इसमें मेला बहुत अच्छा चल रहा है। कस्टमर आ रहा है और जो वैरायटी है सब पसंद करता है। এটা আগের বছরের থেকে একটু মোটামুটি কম আছে, হয়ে যাবে মনে হইতেছে ইনশাআল্লাহ, সামনে আরো দেখতে পারেন। কিন্তু আমাদের প্রোডাক্টগুলো থাইল্যান্ড থেকে অরিজিনালি আনা হয়। মেলার 15তম দিনে মূল ফটক খোলার পরপরই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন ক্রেতা দর্শনার্থীরা। পণ্যের দাম ও মান নিয়েও সন্তোষ জানান আগতরা। বাচ্চার জন্য জুতো কিনলাম, কলাপুরি জুতা, দাম ভালোই এবং ঠিক আছে বলে মনে হচ্ছে। যেটা ভালো লাগে সেটা কিনবো। ঘুরতেছি, বাচ্চার জন্য কিনতেছি পছন্দের জিনিস। ভাবতাম যে ধুলাবালি অনেক থাকবে, যে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। জিনিসপত্র কিনে একদম এত কিনলাম, হাঁটতে হাঁটতে এখন কি যে করব। এছাড়াও মেলায় থাই প্যাভিলিয়নের পণ্য ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। সেখানে দেখা মিলেছে মেয়েদের জুয়েলারি সামগ্রী, ছোটদের খেলনা, উপহার সামগ্রী সহ অসংখ্য পণ্যের। ক্রেতাদের সাড়া পেয়ে সন্তুষ্ট বিক্রেতারা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, পূর্বাচল। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, হামাসের সম্মতি পাওয়ার পরই চুক্তিটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। 19 জানুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হবে। কাতার এবং অন্যান্য দেশগুলোর মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির প্রস্তাবটি এর আগে বেশ কয়েকবার দেয়া হলেও ইসরায়েল বারবার এটি এড়িয়ে যাচ্ছিল। ফলে হামাসের সঙ্গে তাদের শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে দেরি হচ্ছিল।
অবশেষে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ায় অভিশংসনের মুখে পড়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। নিরাপত্তা কর্মী এবং সমর্থকদের সাথে ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর দ্বিতীয় দফার চেষ্টায় তাদের গ্রেফতার করা হলো। প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিদ্রোহের অভিযোগে টানা 3 বার আদালতের শুনানিতে উপস্থিত না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশটির আদালত। এদিকে বিরোধী রাজনীতিকরা বলছেন এর মাধ্যমে ন্যায় বিচারের পথেই রয়েছে দক্ষিণ কোরিয়া। কয়েক ঘন্টা নাটকীয়তার পর স্থানীয় সময় বুধবার সকাল 10টায় গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসনের মুখে পড়া প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। রাজধানী সিওলের ইয়োনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কয়েক মিনিট পরেই জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতির তদন্ত অফিসে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিদ্রোহের অভিযোগে টানা 3 বার আদালতের শুনানিতে উপস্থিত না হওয়ার অভিযোগ রয়েছে। তাকে আটক করার দ্বিতীয় প্রচেষ্টা সফল হলেও ইয়োনকে গ্রেফতারে তদন্তকারীদের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হয়। সংঘর্ষে জড়ান প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী ও প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস PSS এর সদস্যরা। ঘণ্টাব্যাপী হাতাহাতির পর তাকে গ্রেফতার করতে সক্ষম হন তদন্তকারীরা। অপসারিত প্রেসিডেন্টের গ্রেফতারে উল্লাস প্রকাশ করে বিরোধী রাজনীতিকরা বলছেন এর মাধ্যমে ন্যায় বিচারের পথেই রয়েছে দক্ষিণ কোরিয়া। গত ডিসেম্বরে আকস্মিকভাবে সামরিক আইন জারি করেন ইয়োন। তীব্র প্রতিবাদের মুখে কয়েক ঘন্টা পর তা তুলে নেন। এরপর পার্লামেন্টে অভিশংসনের মুখে পড়েন তিনি। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়। মঙ্গলবার এর শুনানি ছিল, তবে তিনি তাতে হাজির হননি। চন্দ্রা, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। সৌম্য সরকারের পুরোপুরি ফিট হতে আরও 1 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। এছাড়া ইনজুরির ঝুঁকি এড়াতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পেস ইউনিটের প্রতি আলাদা নজর রাখার কথাও জানান তিনি। বিপিএলে উঠছে রংপুর রাইডার্স। টানা 7 জয়ে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছে গ্লোবাল চ্যাম্পিয়নরা। তবে দলে কিছু পরিবর্তনের কারণে সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ। ইংলিশ তারকা অ্যালেক্স হেলস IL T20 খেলতে তার বিদায়ের পর নতুন ওপেনিং কম্বিনেশন খুঁজছে টিম ম্যানেজমেন্ট। যদিও এখনো পুরোপুরি ফিট নন সৌম্য সরকার। চট্টগ্রাম পর্বেও তিনি থাকতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বড় সংশয়। ফিট হতে তাকে অপেক্ষা করতে হবে আরও 1 সপ্তাহ। সৌম্য সরকার 2টো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইনজুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। ও আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে এবং আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ ফিরে পাবে। এদিকে তরুণ পেসার নাহিদ রানা জায়গা করে নিয়েছে পাকিস্তান